So in today's class we will be studying about fiber to fabric. ঠিক আছে? ফাইবার টু ফ্যাব্রিক, ফাইবার আর ফ্যাব্রিক কি জিনিস প্রথম কথা আমাদের ওটা জানতে হবে। ঠিক আছে? ফাইবার হলো অ্যাকচুয়ালি যেটা আমরা ইসের থেকে মানে যেটা আমরা ওই যে থাকে না যে পাল্পটা যেটা থাকে যেটার থেকে আমরা সুতাগুলো বানাই, জানো না? ওই সুতাটা হলো ফ্যাব্রিক, যেটাতে আমরা ওই যে সেলাই করি। ঠিক আছে? পাতলা পাতলা থাকে, উলেরও দেখেছো, উলেরও থাকে, জানো না? উলেন বলস থাকে না, উলেন বলের মধ্যে কি থাকে? উলের পাতলা পাতলা এসে থাকে, স্ট্রিংস থাকে, ঠিক আছে না? ওটাকে কি বলে? ওটাকে ফ্যাব্রিক বলে। ঠিক আছে? কিন্তু ওই শিপের থেকে যখন তোমার উলটা বার করে, তো দ্যাট র থিং ইজ কল্ড ফাইবার। ঠিক আছে? সিমিলারলি প্ল্যান্টেরও ফাইবার থাকে, জানো না? প্ল্যান্টের ফাইবার থাকে না, প্ল্যান্ট ফাইবার গুলো পাল্পের থেকেও বার করা যায়, অনেক সময় অনেক প্ল্যান্টের লিভস এর থেকেও বার করা যায়। ঠিক আছে? অনেক রকমের আছে। তো আরেকটা অ্যানিমালের থেকে কোয়াইট দুটো ফেমাস কি কি, উল অ্যান্ড সিল্ক, কেন না? সিল্ক কোথা থেকে আসে? From silkworm. সিল্কওয়ার্মের থেকে ডাইরেক্টলি আসে না, সিল্কওয়ার্মটার কোনো ড্যামেজ হয় না, সিল্কওয়ার্ম এর কোকুনের থেকে আসে, জানো না? Cocoon is made up of silk fibers. হ্যাঁ, তো ওই সিল্ক মথটা থাকে, সিল্ক মথটা, তো মথ আর বাটারফ্লাই এই দুটো জিনিস কি করে, দিস টু থিংস আন্ডারগো what, দিস টু থিংস আন্ডারগো মেটামরফোসিস। নাম শুনেছো মেটামরফোসিস? না। শোনো নি না? আচ্ছা, এতটুকু তো জানো ওই ওয়ার্মস গুলোর থেকে বাটারফ্লাই হয়, যে মথ হয়, হ্যাঁ? হ্যাঁ জানি। হ্যাঁ, তো ওই লাইফ প্রসেসটাতে, সাইকেলটা জানি। হ্যাঁ, তো বাটারফ্লাইটা জানো? হুম। তো ওইখানে কি হয়, বাটারফ্লাইতে তোমার ওই ওয়ার্মটা খেতে 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 একটা স্টেজ হয়ে যায় when it undergoes change। তো যখন চেঞ্জ হয় ওটা ওর বডিতে কি হয়, ওর বডিতে চেঞ্জ আসে একটা। তো বডিটা চেঞ্জ হওয়ার সময় ইট রিকোয়ার্স এ স্টেবল এনভায়রনমেন্ট। তো স্টেবল এনভায়রনমেন্টটাও ক্রিয়েট করে দেয় বাই র্যাপিং ইটসেলফ অ্যারাউন্ড এ শেল। ঠিক আছে? ওই শেলটাকে বলা হয় কোকুন বলা। ঠিক আছে? শুনো নি কোনো সময় মেটামরফোসিস? দাঁড়াও, ইমেজেস দেখ মেটামরফোসিস দেখি। এই জিনিসটা দেখছো? হ্যাঁ, প্রথমে ওয়ার্ম থাকে, দেখেছো তো এরকম টাইপের ওয়ার্ম? হ্যাঁ দেখেছি। এরকম টাইপের ওয়ার্ম থাকে, এরকম টাইপের ওয়ার্মটা কি করে, এটা খেতে খেতে কি করে, ইট র্যাপস ইট আপ ইটসেলফ ইনটু এ শেল। ঠিক আছে? পাতার মতো থাকে, ওটাকে র্যাপ করে দেয়, র্যাপ করে করে কি হয়, ওটার ভিতরেও গ্রো করতে থাকে। ঠিক আছে? ওটার ভিতর উইংস ডেভেলপ হয়। ঠিক আছে? বডিতে একটা ট্রান্সফরমেশন আছে, তারপরে একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট পরে যখন গ্রোথটা পুরো হয়ে যায়, তো এই জিনিসটা কি হয়, ফেটে যায়, কোকুনটা ফেটে যায়, কোকুনটা ফেটে কি হয়, ওখান থেকে বাটারফ্লাই বেরোয়। তো এরকম যেটা বাটারফ্লাই যেটা আছে, তো মেটামরফোসিস অফ সিল্কওয়ার্ম আছে, সিল্ক মথেরও আছে, সিল্কওয়ার্মের যদি তুমি দেখো এরকম থাকে, একই টাইপের। এখানে সিল্ক মথের যেটা আছে, ইয়েস, এটা এটা ঠিক আছে? তো ওখান থেকে ক্যাটারপিলার গুলো বড় হয়ে হয়ে লার্ভাটা এরকম টাইপের হয়, বুঝতে পারছো? এরকম লম্বা থাকে, তারপরে এরকম একটা পিউপা, তো এরকমটার ভিতরে এসে হয়ে যায় কোকুনটা। এবার ক্যাটারপিলারটা এরকম একটা শেলের ভিতরে, এটা আরো পলিশ থাকে, মানে খুব স্মুথ থাকে, মানে কম্পেয়ার টু নর্মাল বাটারফ্লাই এটা খুব স্মুথ থাকে। ওটা কি করে, ওইখানে ওই এই কোকুনটার থেকে ওয়াইন্ড করতে থাকে, আনওয়াইন্ড করতে থাকে, সিল্ক থ্রেড গুলোকে আনওয়াইন্ড করতে থাকে। ঠিক আছে? আনওয়াইন্ড করে কি করে, ওই পিউপাটা এই স্টেজে আনওয়াইন্ড করে, কিন্তু মানে পিউপাটা যেরকম ছিল ওরকমই থাকে। ওকে? মানে এখানে তোমার ইসে নেই, মানে এরকম না যে সিল্ক বার করতে গিয়ে সিল্ক ওয়ার্মটাকে গায়েব করে দিল, না, সিল্ক ওয়ার্ম গুলোকে বাঁচিয়ে রাখতে হবে। ঠিক আছে? দেখছো অ্যারো দুটো যাচ্ছে এখানে, এই পোর্শনটার থেকে খালি বাউলটা পাতলা হয়ে যায়, কিন্তু ভেতরের পিউপাটা থেকে যায়। ঠিক আছে? পিউপাটাই তো অ্যাকচুয়ালি সেটা গ্রোথ, যেটা গ্রো হচ্ছে, বুঝতে পেরেছো? তো এই যে সিমিলার কাইন্ড অফ প্রসেসটা
অনেক ওয়ার্মসরা করে, ওয়ার্মস ক্যাটারপিলার্স এগুলো হয়। তো এই প্রসেসটাকে কি বলা হয়? হোয়াট ইজ দিস প্রসেস কল্ড? Metamorphosis. মেটামরফোসিস। ঠিক আছে, Hmm. মেটামরফোসিস। সো মেটামরফোসিসে কি হয়? মেটামরফোসিসে তোমার এই সিল্ক মানে তোমার সিল্ক ওয়ার্মটা মানে সিল্ক মথ মানে সিল্ক মথে কনভার্ট হয়। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ। এটা একটু দেখবে। সো সিমিলারলি তো তোমার wool আর সিল্ক তো অবভিয়াসলি অবটেন ফ্রম অ্যানিমালস, ঠিক আছে। এখন উলটা কেমনে বার করা হয়? উলটা থাকে শিপ বা ইয়াকের থেকে বার করা। ইউজুয়ালি ইন্ডিয়াতে ইয়াক তো নেই, ইয়াক থাকে খুব পাহাড়ের জায়গাতে থাকে, ইয়াক ইয়াক এখানে খুব রেয়ার পাওয়া যায়, বাট শিপ ইজ কোয়াইট কমন। তো শিপ বা ইয়াকের বডি হেয়ারের থেকে ওইটা অবটেন করা হয়। ওই হেয়ারটা উপরের পোর্শন যেটা থাকে হেয়ারের, ওটাকে কি বলা হয়? ফ্লিস বলা হয়, ঠিক আছে। কি বলা হয় এটাকে? কি বলা হয়? ফ্লিস, ঠিক আছে। তো ফ্লিসটা কি হয়? ফ্লিসটার মধ্যে আলটিমেটলি it has got মানে it has got enough strength to be converted to a fabric, ঠিক আছে। তো ফ্লিসটার থেকে ফ্লিসগুলোকে কালেক্ট করে ফ্যাক্টরিতে ওটাকে প্রসেস করা হয়, তারপরে ওটাকে থ্রেড বানানোর পরে ওটা থেকে ফাইবারটা কালেক্ট করে ফাইবারটা এক্সট্রাক্ট করে ওটা থেকে ফ্যাব্রিক বানানো হয়। ফ্যাব্রিকটাকে নানান রকমের কালার করা হয়, তারপরে উলেন বলস বানানো হয় বা উলেন ক্লোথস বানানো হয়, হ্যাঁ না মেশিনে। বুঝতে পেরেছো? ঠিক আছে, বুঝতে পারছো? তোমার ভয়েসটা খুব লো আসছে, আমার সাউন্ড কম নেই। আমার sound কম আছে। তো এখন আমরা এই চ্যাপ্টারটার মধ্যে পড়বো যে এই ফাইবার গুলো কিভাবে ইয়ার্নে কনভার্ট করে, ঠিক আছে। উলেন ইয়ার্ন বা সিল্ক ইয়ার্ন এগুলোতে কনভার্ট করে। ইয়ার্ন মানে ফ্যাব্রিকটা আলটিমেটলি, ঠিক আছে, যেটা আমরা আলটিমেটলি বাজার থেকে কিনি বা কাপড় বানানো কাপড় কিনি, হ্যাঁ না। সিল্কটা কেমনে সিল্ক শাড়িজে কনভার্ট করা হয় জানো তো, বহুত কস্টলি হয়। আসামেরও হয় একটা, জানো আসামের আসাম সিল্কের কথা শুনেছো? মুগা মুগা সিল্ক। হ্যাঁ, তোমার আওয়াজ শোনা যাচ্ছে না। শুনেছো মুগা সিল্কের কথা শুনেছো? The mocha silk is a kind of silk which is collected from silkworm native to Assam, ঠিক আছে। ওটা অন্যখানে পাওয়া যায় না, ওটা খুব এখানে আসামের নেটিভ ওটা। আর ওটা খুব কস্টলি হয়, ঠিক আছে। সিমিলারলি তোমার কাঞ্জিভারাম আছে সাউথ ইন্ডিয়াতে, ওইখানেও আছে। সো অনেক রকমের সিল্ক শাড়িজ আছে, সিল্ক শাড়িজ আর কোয়াইট কস্টলি। ওকে, অনেকই কস্টলি হয় এটা, আর খুব সুন্দরও হয়। সো এই জিনিসগুলো কেমনে বানায় ওটা আমরা পড়বো চ্যাপ্টারটাতে। ওকে, সো প্রথম জিনিসটা হলো অ্যানিমাল ফাইবার। অ্যানিমাল ফাইবার ফার্স্ট আসছে উলের মধ্যে। তো যেগুলো মানে যেগুলো অ্যানিমাল ভাবো তোমার পাহাড়ের জায়গাতে থাকে, বা দোজ আর নেটিভ টু দ্য হিলি এরিয়া, দ্য কোল্ড রিজিয়ন্স, হ্যাঁ না। এখন দেখো শিপ আমাদের গুয়াহাটিতেও পাওয়া যায়, হ্যাঁ না, পাওয়া যায়। কিন্তু ওই শিপ গুলো তো আর গুয়াহাটিতে সারা মানে আগের থেকে তো দে আর নট নেটিভ টু দিস প্লেস, হ্যাঁ না। হয়তো ওগুলোকে কেউ এনেছে, তারপরে ওদেরকে এখানে ইসে করেছে, মানে ফার্মিং করেছে, ওগুলো গ্রো করেছে এভাবে। তো দ্যাট ইজ আ সেপারেট কেস, বাট নেটিভলি যারা যে অ্যানিমালস গুলোর ভাবো ঠান্ডা জায়গা, যে দোজ অ্যানিমালস হুইচ বিলং টু দ্য কোল্ড প্লেসেস, ওই অ্যানিমালস গুলো কি হয়? দে টেন্ড টু গ্রো এ লার্জ অ্যামাউন্ট অফ বডি হেয়ার অন দেয়ার বডি, ঠিক আছে। অনেক মানে চুল হয় ওদের শরীরে, ঠিক আছে। ওদের চুলগুলো আবার অন্যরকম হয়, আমাদের মানুষের মতন হয়। তো অনেক রকমের গোট থাকে, ইয়াক থাকে, শিপ থাকে, ঠিক আছে। অনেক অনেক জায়গায় দেখবে ঠান্ডা ঠান্ডা জায়গায়, যেরকম ভাবো তোমার ক্যানাডা ফ্যানাডা বা আইসল্যান্ড, ওগুলো জায়গায় কি হয়? গরুরও থাকে, না না না, দেখেছো অ্যানিমাল প্ল্যানেটে? তো ওইখানে কি হয়? ওইখানে আলটিমেটলি তোমার ওই অ্যানিমালস গুলোর বডি তো কেন, দেখো বেশি চুল থাকলে কি হবে? বডিতে ঠান্ডা কম লাগবে,
হ্যাঁ না, এটা বডির একটা সেলফ মেকানিজম। ওরা কেন থিক হেয়ার থাকে ওদের বডিতে, এরকম থিক শিট অফ হেয়ার কেন থাকে? সো দ্যাট that hair can trap a lot of air, and that air can trap the heat, হ্যাঁ না, বডি হিটটা প্রিভেন্ট করতে হবে। তার জন্য তো আমরা শিপের মেকানিজমটা ইউজ করে আমরা উইন্টার ক্লোথস বানাই, হ্যাঁ না। শিপের গায়ে ন্যাচারালি আসে, আমাদের গায়ে কি বলে আমরা ওটা আর্টিফিশিয়ালি বা বাইরের থেকে বানিয়ে আমরা ওটা পরি, হ্যাঁ না, টু কিপ আওয়ারসেলস ওয়ার্ম। কেন? যদি বডির থেকে হিটটা বেরোতে না পারে তাহলে কি হবে? ঠান্ডা কম লাগবে, হ্যাঁ না। তো সেম মেকানিজমটা অ্যানিমালস এর ন্যাচারালি হয়, কেন ওদের তো ওরা নিজের থেকে আর প্রোডাকশন করতে পারবে না, জ্যাকেট গায়ে দিতে পারবে না, ওটা ওদের গায়ে ন্যাচারালি হতে লাগে। সো দ্যাট ইজ ওয়াই। তো ওদের এই থিক হেয়ারটা কি করে? থিক হেয়ারটার কাজ কি? দ্যাট থিক হেয়ার traps lot of air, and that air is a bad conductor of heat, and that does not allow the body heat to escape. ওকে, এই সেম মেকানিজমটা আমাদের বডিতেও হয় যখন আমরা জ্যাকেট একটা পরি, উলেন জ্যাকেট বা ঠান্ডার একটা কাপড় পরলাম, না না না। সো দিস হেয়ার আলটিমেটলি হেল্পস দ্য অ্যানিমালস টু কিপ ওয়ার্ম। তার জন্য যেগুলো অ্যানিমালের দেখবে বহুত বডিতে হেয়ার থাকে, ওই অ্যানিমালস, দেউস অ্যানিমালস আর নেটিভ টু কোল্ড প্লেসেস, হ্যাঁ না, পাহাড়ি জায়গা বা তোমার যেখানে বরফ পড়ে ওগুলো জায়গাতে, হ্যাঁ না। ঠিক আছে। তো এই যে শিপের যে হেয়ারি ফাইবার্স গুলো আছে ওখান থেকে কি করা হয়? ওখান থেকে উল ডিরাইভ করা হয়। তুমি ভাববে না ওইটাকে কেটে গায়ে লাগিয়ে দিলে হবে না, ওইটাকে ওয়াশ করতে লাগে, তারপর ওটার থেকে ফাইবার্স বার করতে লাগে, বুঝতে পেরেছো? টাইম, এটা একটা প্রসেস আছে ওটার মধ্যে, ওটা আমরা পড়বো এখানে। ঠিক আছে। সো তো এখানে হেয়ারি স্কিনটার মধ্যে শিপের দুটো টাইপের থাকে, মেনলি ম্যাক্সিমাম উল আসে ওয়ার্ল্ডে শিপের থেকে। ঠিক আছে। তো শিপের যেটা এসে থাকে, শিপের দুটো রকমের ফ্লিস থাকে, মানে ওই উলটা দুটো রকমের হতে পারে। একটা হলো কোর্স বিয়ার্ড হেয়ার যেটা থাকে, মানে গালের দিকে যে হেয়ারটা থাকে, এই যে গলার দিকে, ঠিক আছে, ওই ওই হেয়ারটা অন্যরকম হয়, ওটা একটু রাফ হয়, ঠিক আছে। তো মোটা মোটা একটু রাফ টাইপের হয় কোর্স, ঠিক আছে। কোর্স তো জানো ওয়ার্ডটা, কোর্স ওয়ার্ডটা জানো, মিনিংটা জানো? কোর্স ওয়ার্ডের মিনিং জানো? মানে রাফ টাইপ, মানে ঠিক আছে, স্মুথ না। আরেকটা থাকে যেটা আন্ডার হেয়ার, ঠিক আছে। আন্ডার হেয়ার কি? যেটা ওদের চুলের নিচে থাকে, মানে মেনলি বডি যেটা উপরের চুলটা থাকে ওটার নিচে থাকে, ঠিক আছে। তো দ্য ফাইন সফট আন্ডার হেয়ার ক্লোজ টু দ্য স্কিন, তো স্কিনের সামনে যে হেয়ারটা থাকে, একদম উপরেরটা না, উপরের লেয়ারটা উড়িয়ে দিলে নিচের যে পার্টটা থাকবে স্কিনের সাথে যে লেয়ারটা লাগানো থাকে, ওই উলটা মানে ওই তোমার ফ্লিসটা কি হয়, ওটা স্মুথ হয়, ঠিক আছে। তো নিচের বডি হেয়ারটা ইউজ করেই আলটিমেটলি উল বানানো, ঠিক আছে। তো কিছু কিছু ভ্যারাইটি, কিছু কিছু ব্রিড থাকে না, শিপেরও তো আলাদা আলাদা ব্রিড থাকে, যেমন কুকুরের আলাদা আলাদা ব্রিড আছে, হ্যাঁ, জার্মান শেফার্ড, তারপরে তোমার কি বলে, বুলডগ। বুলডগ টুলডগ এগুলো আছে। তো এরকম শিপেরও থাকে, ঠিক আছে। শিপ শিপ অলসো হ্যাজ ডিফারেন্ট কাইন্ডস অফ তোমার ব্রিডস। তো কিছু কিছু ব্রিডের কি হয়, দে পজেস ফাইন আন্ডার হেয়ার, তো ওই যে স্কিনের মধ্যে লাগানো যে হেয়ারটা খুব স্মুথ থাকে, ঠিক আছে। তো ওই স্মুথ গুলো তো, তো তার জন্য যখন ক্রস ব্রিডিং করানো হয় বা ব্রিডিং করানো হয় তখন কি হয়, ওদের যারা প্যারেন্টসরা আছে ওদেরকে সিলেক্ট করা হয়, মানে কোন কোন ব্রিডটা ভালো একটা অফস্প্রিং প্রডিউস করতে পারে, ঠিক আছে। তো তখন কি হয়, ওদের সফট আন্ডার হেয়ারটা যাতে প্রডিউস হয়, মানে অফস্প্রিংটা যখন বড় হবে ওর বডির থেকে যাতে ফাইন আন্ডার হেয়ার আসে, তো ওইটার জন্য ওইটা ওইভাবে ব্রিডিং করা হয়, ঠিক আছে। তো এটাকে কি বলা হয়? এটাকে সিলেক্টিভ ব্রিডিং বলা হয়, ঠিক আছে। যখন তুমি সিলেক্টিভলি প্যারেন্টস এর মানে প্যারেন্ট গুলোকে সিলেক্ট করবে, প্যারেন্টশিপ গুলোকে সিলেক্ট করবে, সো দ্যাট দেয়ার স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আর ক্যারি ফরওয়ার্ডেড টু দ্য অফস্প্রিং ডিউরিং রিপ্রোডাকশন, ঠিক আছে। তো এটা কি হয়, এই সফট হেয়ারটা কি হয়, সফট আন্ডার হেয়ার যেটা পাই, তো আলটিমেটলি এই টাইপের ব্রিডিং কে কি বলা হয়? সিলেক্টিভ ব্রিডিং, ঠিক আছে। ওকে, বুঝতে পেরেছো? যেরকম এই শিপটা দেখো, এই শিপটা কিন্তু আমাদের গুয়াহাটিতে পাবে না, আসামে পাবে না, কেন? আসামে হিউমিড এনভায়রনমেন্ট, তাই না। এগুলো এগুলো স্পেশাল এনভায়রনমেন্ট, পাহাড়ে জায়গা হলো, ঠান্ডা জায়গা নেই। তো
এরকম যত ঠান্ডা জায়গা তত হিলি এরিয়াতে যাবে, মাউন্টেন্স এর দিকে যাবে, তখন কি হবে, তত তুমি ওখানে নেটিভ শীপ গুলোতে ইউ উইল গেট টু সি এ থিক অ্যামাউন্ট অফ হেয়ার অন দ্য বডি। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ। তো এটা মনে থাকবে সিলেক্টিভ ব্রিডিংটা কাকে বলে। হুম। হুম। তো এখন কিছু কিছু অ্যানিমাল কি করে, তো আমরা বললাম যে অনেক রকমের ব্রিড দে হ্যাভ ফাইন আন্ডার হেয়ার, হ্যাঁ না? তো ওই আন্ডার হেয়ারটা কি কি হয়, যেমন এখানে দিয়েছে several breeds of sheep are found in different parts of our country, obviously আমাদের কান্ট্রিতেও হয় এগুলো অনেক। যেমন আমার নিজের একটা দুটা সোয়েটার আছে which is made from আঙ্গোরা wool, ঠিক আছে? আঙ্গোরা wool খুব ফেমাস, ইন্ডিয়াতে হয়, ইন্ডিয়ান শিপ, এটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট এটা। তো এটার ওটার wool দেখেছো, বহুত থাকে আমার বডিতে, মানে খুব হুম। ফাইন হয়, খুব স্মুথ হয়, কস্টলিও হয় পুরো। তো এই টাইপের উল তোমার অনেকও পাবে, তো এটা একটা আছে, ইয়াক আছে, ইয়াকের থেকেও পায়, লামার থেকেও ইসে করা। তো আমি এটা একটা একটা করে করি। সো টেবিল 3.1 কোথায় আছে, টেবিল 3.1, টেবিল 3.1 আমার কোথায় আছে, এই, ঠিক আছে? তার মানে এগুলো কি কি আমাদের তোমার ইন্ডিয়াতে হিসেব পাওয়া যায়। তো কোয়ালিটি অফ উল থাকে, অনেক উল কার্পেট বানানোর জন্য ইউজ করা হয়, অনেক শল বানানোর জন্য ইউজ করা হয়, ঠিক আছে? তো এগুলো স্টেটসে পাওয়া যায়, দেখেছো? রাজস্থান যেখানে তোমার একদম ঠান্ডা হয়ে যায়, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, রাজস্থান, হরিয়ানা, এগুলো জায়গায় আজকাল তো অনেক জায়গায় রাখে, বিকজ আজকাল অনেক জায়গায় তোমার মানে ওরা ম্যানুয়ালি করে জিনিসটা, মানে বাইরের থেকে শিপ এনে ওটাকে ওখানে গ্রো করে, মানে ব্রিড করে করে ওখানে পপুলেশনটা বাড়ায়, ঠিক আছে? সো এখানে কি হয় আলটিমেটলি, তো ডিফারেন্ট পার্টস এর মধ্যে আলাদা আলাদা টাইপের শিপ পাওয়া যায়, তো ওদের শিপের থেকে পাওয়া উল গুলো আলাদা আলাদা ভ্যারাইটি। ওকে, তো সবসময় যেন খালি শিপের উলের থেকে উল পাবে ওটা কথা না, অনেক অন্য সোর্সও আছে, ঠিক আছে? যেরকম তোমার ইয়াক উল পাওয়া যায় কোথায়, তিবেত আর লাদাখের থেকে পাওয়া যায়, ওই তোমার আপার পার্টস অফ ইন্ডিয়া থেকে, ঠিক আছে? নেপাল থেকে আসে অনেক, ঠিক আছে? নেপালের মধ্যে ইয়াক উলটা বহুত পাবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? লাদাখ আর তিবেট বুঝেছো? ওখানে কি পাওয়া যায়, যে ইয়াক উল, ইয়াকের মতো থাকে, ইয়াকের গায়ের মতো থাকে। ওকে, সো এটা একটা ইস্যু হলো। তারপরে তোমার কি আছে, আরো কিছু তাছাড়া, তো মোহের যেটা আছে, মোহের যে উলটা আছে, মোহের উলটা কোথা থেকে পাওয়া যায়, আঙ্গোরা গোটসের থেকে পাওয়া যায়, ঠিক আছে? আর সবচেয়ে খুব ভালো উল পাওয়া যায় আঙ্গোরা কিডের থেকে। আঙ্গোরা কিড হলো একটা তোমার, যখন একটা ভ্যারাইটি অফ শিপ, যেটা আঙ্গোরা ভ্যারাইটিরই পড়ে শিপটা, কিন্তু ওই শিপটা বেশি বড় হয় না, ছোটই থাকে, কিন্তু ছোটর মধ্যে কোয়ালিটিটা খুব ভালো হয় উলের। ওকে, এই আঙ্গোরা গোটস গুলো কোথায় পাওয়া যায়, এই আঙ্গোরা গোটস গুলো পাওয়া যায় ইন দ্য হিলি রিজনস অফ জম্মু এন্ড কাশ্মীর, ঠিক আছে? এখানে পাওয়া যায়। এখন এই উলটা যখন আছে, এই উলটা কি হবে তোমার, এগুলো তো কিসের কথা বললাম, তো আঙ্গোরা ইজ এ গোট, নট এ শিপ, মনে রাখবে কিন্তু, ওটা কিন্তু শিপ না, এটা গোট। ওকে, তো গোটের থেকেও পাওয়া যায়, গোটটা মানে শিপের থেকে, মানে নর্মাল ইন্ডিয়ান শিপের থেকেও বেশি উল থাকবে, কিন্তু খুব ফাইন কোয়ালিটির থাকে। তো আরেকটা কি, আমরা আরেকটা ইসে পাওয়া যায়, উল ইজ অবটেন ফ্রম গোট হেয়ারের থেকে, নর্মাল গোট হেয়ারের থেকেও বানানো হয়। তো তোমার আঙ্গোরা গোটি হতে হবে কথা নেই, নর্মাল গোট হতে পারে, এই যে কোন টাইপের গোট থাকে, যেটা যে মোটা মোটা শিং থাকে, ঠিক আছে? তো কাশ্মীরি কোট যেটা হয়, কাশ্মীরি কোটের যে ভ্যারিয়েন্টটা আছে, ওটা মানে উলটা দেখো, ওখানে তুমি নিজেই দেখতে পাচ্ছ, ফটোটা দেখে বুঝতে পারছো, এটা দেখবে বেশি সিল্কি টাইপের, হ্যাঁ না? অনেক অনেক বেশি থ্রেডস আছে এটাতে, কিন্তু এইটা দেখবে এটার কিন্তু বেশি থ্রেড নেই। এই গোটটার থেকে যে উলটা বেরোবে, ওটা বেশি ফ্লাফি হবে না, ওটা একটু কোর্স টাইপের হয়, ঠিক আছে? একটু রাফ টাইপের হয়। ওটা দিয়ে কি বানানো হয়, এটাতে শল বানানো, ঠিক আছে? সোয়েটার বানানো হয় না, এটাতে শল বানানো, শল জানো তো, চাদর টাইপের জানি। যেন হয়, হ্যাঁ ওটা। তো যেহেতু এটার উলটা তোমার একটু রাফ টাইপের হয়তো ফ্লাফি হয় না, তার জন্য ওই উলটা তোমার কি হয়, দে ক্যান বি কনভার্টেড টু ফাইন শলস, ঠিক আছে? পশমিনা শলস খুব ফেমাস, কিন্তু শুনেছো নাকি নাম? পশমিনা শল আমি লাস্ট ক্লাসে
ক্লাস 6 এ জিওগ্রাফিতে পেয়েছিলাম। হ্যাঁ, তো ওই পশমিনা শল বহুত কস্টলিও হয় আর খুব ভালো, মানে খুব গরম দেয়, পরে যদি বেরো তো খুব গরম থাকে। তো অনেক সময় রাজস্থানে উলেন তোমার উল বার করা হয় ক্যামেলস এর থেকে, ঠিক আছে। ইন্ডিয়াতে অনেক রাজস্থানের মধ্যে আছে, রাজস্থান খুব কম আছে, কিন্তু বাইরের কান্ট্রিতে ক্যামেলস এর থেকে উল বার করা। যেরকম তোমার লামা আছে, লামা তো শুনেছো, লামা একটা ক্যামেল টাইপেরই একটা ইসে থাকে, অ্যানিমাল একটা। এই যে লামা, অ্যালপাকা, এগুলো একই একই টাইপের, মানে একই ইসেতে পড়ে, একই ক্যাটেগরিতে, ঠিক আছে, সেম টাইপ অফ অ্যানিমালস, মানে লামা, ক্যামেল, অ্যালপাকা এগুলো একই টাইপ। গলাটা একটু উঁচা থাকবে, বডিটা একটু পিছন দিকে মানে মোটা থাকবে, ঠিক আছে। তো অনেক সময় এই যে লামা আর অ্যালপাকার থেকেও কি করা হয়, তো দিস আর অ্যাকচুয়ালি টাইপস অফ ক্যামেলস, যদি বলতে যাও দিস আর অ্যাকচুয়ালি টাইপস অফ ক্যামেলস, ঠিক আছে। লামাটাও যদিও বলা হয় ইটস এ ডিফারেন্ট অ্যানিমাল, বাট ক্যামেলের ফ্যামিলিতে বিলং করে, ওকে। তো এগুলো ইউজুয়ালি কোথায় পাওয়া যায়, তোমার সাউথ আমেরিকার দিকে পাওয়া যায়। তো দে অলসো ইল্ড উল, ওখান থেকেও উল বার করা হয়, ওকে। বুঝতে পেরেছো? হ্যাঁ। তো এখন তো উলটা পেয়ে গেলাম, ফিলিসটা পেয়ে গেলাম, ফিলিসটা পাওয়ার পরে কি, এখন ফাইবার থেকে উলে কেমনে কাটবো। উল মানে এখানে যখন বলবে when we talk about wool, wool is the final product, ঠিক আছে। wool is the fabric which we are talking about, ঠিক আছে। বুঝতে পেরেছো? তো উলটা কি, উলটা ইজ দ্য ফাইনাল ফাইবার ফ্যাব্রিক, ঠিক আছে, যেটা দিয়ে আমরা কাপড়ের মধ্যে উই ক্যান উইভ ইট ইনটু ক্লোথস, ঠিক আছে। কিন্তু ফাইবারটা কি, ফাইবারটা যেটা আমরা ফ্লিসের থেকে ফ্লিসের থেকে ফাইবারটাকে বার করতে লাগবে, ঠিক আছে। ফ্লিসটা কালেক্ট করে নিলেই হলো না, ফ্লিসটাকে প্রসেস করতে লাগবে টু অবটেন দ্য ফাইবার, হ্যাঁ না, ঠিক আছে। তারপরে মাল্টিপল ফাইবার যখন আমরা একসাথে কম্বাইন করে উই গেট দ্য ফ্যাব্রিক, ফ্যাব্রিকের থ্রেডটা পাই, হ্যাঁ না। বুঝতে পেরেছো? আছে এখানে কেমনে করা হয় এটা দেখবো আমরা। তো ফার্স্টে কেমনে করব, ওই ফ্লিসটা পাওয়ার জন্য শেপস আর রিয়ার্ড, ঠিক আছে। রিয়ার্ড মানে কি, রিয়ার মানে কি, রিয়ার করা মানে কি বলো, জানো? চুল কাটা। এই না, ওটাকে চুল কাটাটা হলো ট্রিম, ঠিক আছে। রিয়ার করা মানে, আরে ক্যাটেল রিয়ার করা শুনোনি কোন সময়? আরে শেপ গুলোকে এক জায়গায় এনে তোমাকে ওখানে যে ফার্ম থাকে না, ফার্মের মধ্যে রাখতে লাগবে, ওটাকে খাওয়া দিতে লাগবে, গ্রো করতে দিতে লাগবে, হ্যাঁ না। ওটা হ্যাঁ, ওটাকে রিয়ারিং বলে, ঠিক আছে। রিয়ারিং মনে রাখবে এটা সবসময়, ঠিক আছে। ক্যাটেল রিয়ার করে না, শুনো নি কোনো সময় ক্যাটেল রিয়ারিং করে যায়? হ্যাঁ শুনেছি, হ্যাঁ। আমরা তুমি যেটা বলছো ওটা শিয়ারিং বলে ওটাকে, রিয়ারিং এন্ড শিয়ারিং, ঠিক আছে। রিয়ারিং ইজ দ্য প্রসেস অফ মানে কি বলবো, টেকিং কেয়ার অফ দ্য শিপস, ওদেরকে মানে খাওয়া দাওয়া দেওয়া, মানে গ্রোয়িং, ঠিক আছে। ওদের গ্রোথটা যাতে বেটার গ্রোথ হয়, ওদেরকে একটা জায়গায় রেখে ওইখানে ওদেরকে গ্রো করা, ঠিক আছে। তো দ্যাট ইজ কল্ড রিয়ারিং, ঠিক আছে। তো রিয়ারিং অফ শিপস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো রিয়ারিং তো যদি তুমি ভালো না করো, ভাবো তুমি খাওয়া দাওয়াই দিলে না, বডিতে চুল উঠবে নি, উঠবে? হ্যাঁ, তো তার জন্য ইউ হ্যাভ টু টেক, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু টেক, মানে একদম ছোট বাচ্চা শিপের গায়ের মধ্যে বেশি উল উঠে না। সো ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ দ্য শিপ, ঠিক আছে। যতগুলো শিপ আছে ওগুলো খাওয়া দিতে লাগবে, পরিষ্কার রাখতে লাগবে, ঠিক আছে। তাহলে গিয়ে তোদের চুলের কোয়ালিটিটা ভালো হবে না, পোকামাকড় যাতে না থাকে। তো ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ দেম, ঠিক আছে। দ্যাট ইজ কল্ড রিয়ারিং। এখন এই একবার বড় হয়ে গেল শিপটা, ওই শিপটাকে কি করা হয়, শিপের চুলটাকে মানে কেটে দেওয়া হয়, মানে ওখান থেকে ট্রিম করা দেওয়া, ওটাকে শিয়ারিং বলে। কি বলে ওটাকে? শেয়ারিং। প্রথম সবসময় মনে রাখবে, ফার্স্ট ইউ টু গেট দ্য উল, ইউ ফার্স্ট ইউ রিয়ার, দেন ইউ শিয়ার, ওকে। মনে থাকবে? হ্যাঁ। তো রিয়ারিং আর শেয়ারিং হলো, তো রিয়ারিং আর শেয়ারিং এর পরে কি করবে, উলগুলো কালেক্ট করলে, ঠিক আছে। বাবা একটা বালতির মধ্যে বা একটা কাঠের বাকেটে তুমি কালেক্ট করলে,
আফটার দ্যাট হোয়াট হ্যাপেন্স, এখন আমরা ওইটাই দেখবো যে এটা কি হয়, ডিফারেন্ট প্রসেস থাকে এটার মধ্যে, ঠিক আছে। তো ফার্স্ট প্রসেস হলো তোমার রিয়ারিং এন্ড ব্রিডিং অফ শিপ, যেটা আমরা বললাম। তো আমরা যদি ভাবো তোমার পাহাড়ি এরিয়াতে যাই, যেখানে মানে শিপের ওই যে নিচের টেবিলটা দেখলাম না, অনেকগুলো স্টেট দেওয়া আছে, রাজস্থান, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, এগুলো জায়গায় যদি যাও, উত্তরাঞ্চল, অরুণাচল প্রদেশ, সিকিম, এগুলো জায়গায় যদি যাও, তো ইউ ক্যান সি শেপার্ডস, ওদেরকে কি বলা হয়, যারা শিপ রিয়ার করে ওদেরকে কি বলা হয়, শেপার্ডস বলা হয়। পড়েছো না ছোটবেলা shepherd. শেপার্ডের স্টোরি টোরিজ পড়েছে? হ্যাঁ। তো Shepherd. হ্যাঁ, তো ওদেরকে শেফার্ড বলে। শেফার্ড হলো যারা শিপস কে রিয়ার করে, ব্রিড করে, ঠিক আছে। তো শেফার্ড, ওদের শেফার্ডকে দেখতে পারবে। শেফার্ডরা কি করে, ওগুলোকে খাওয়ার নিতে, ওদের ঘাস খায় না, ওদেরকে নিয়ে যেতে লাগে, গ্রেজ করতে নিয়ে যেতে, ওদের কি বলে, এটা গ্রেজিং বলে, জানো না? Grazing. ও হ্যাঁ গ্রেজিং টা আমার তো মনে আসলো, ওটা রিয়ারিং এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, গ্রেজিং। তো ক্যাটেলও গ্রেজ করে, অবভিয়াসলি ক্যাটেল গরু টরুকেও গ্রেজ করতে যেতে, নিয়ে যেতে লাগে, হ্যাঁ না? তো সিমিলারলি তোমার শিপকেও কি করতে লাগে, গ্রেজ করতে লাগে, মানে গ্রেজ করতে নিয়ে যেতে লাগে। কেন, ওদের একটু দেখো গ্রেজিংটা, দেখো একটা জিনিস হতে পারে গ্রেজিংটা না করলেও হয়, বাট কেন করে, ওদের যাতে গ্রোথটা ভালো হয়। কেন, তুমি একটা মানে একটা ঘরের মধ্যে যদি শিপকে রেখে দাও সব সময়, ওরা ফ্রেশ এয়ার পাচ্ছে না, না? কেন না? তো তার জন্য কি করা হয়, দে আর টেকেন টু দ্য আউটসাইড ওয়ার্ল্ড, ওদের ফ্রেশ এয়ারও পায়, ওদের একটু ইসেও হয়, মানে যে একটা নিউ এনভায়রনমেন্ট, হ্যাঁ না, ওটার মধ্যে ওরা ঘাস, প্রপার অ্যামাউন্টে ঘাস কাটার ঝামেলা থাকে না, হ্যাঁ না? তো ওরা কি করে, দে টেক হার্ড অফ শিপ, অনেকগুলো শিপ নিয়ে যায়, ঠিক আছে। শিপের গ্রুপকে কি বলে, কালেকটিভ নাউন। পড়েছো না কালেকটিভ নাউন? হ্যাঁ, হ্যাঁ, তো কি বলে ওটাকে, হার্ড অফ শিপ বলে, হ্যাঁ না? herd of cattle, herd of sheep. হ্যাঁ, তো ওই হার্ড কে কি করে, দে টেক মেনি শিপস টুগেদার টু গ্রেজ, ঠিক আছে। তো ভাবো সামনে কোনো ইসে আছে তোমার, পাহাড়ের কোনো একটা গায়ের মধ্যে অনেক ঘাস টাস আছে, ওখানে নিয়ে গেল, ওখানে ওরা অনেক অল্প সময় দাঁড়ালো, ওরা ঘাস খেলো, হ্যাঁ না? হ্যাঁ, তো দ্যাট ইজ কল গ্রেজিং, ঠিক আছে। তো শিপটা কি, শিপটা তো অবভিয়াসলি হার্বিভোরস, আর ওরা গ্রাস খায়, গ্রাস লিভস এগুলো খায়। তো এগুলো তো খাই, প্লাস ওরা যখন ঘরে থাকে, ওদেরকে যখন ওই যে শেপার্ডদের ঘরে বা স্টেবলের মধ্যে রাখে, ওইখানে ওরা কি করে, ওখানে ওদেরকে অনেক কিছু ভালো খাবার দাবার ইসে করে, যেরকম ওদেরকে পালসেস খেতে দেয়, ঠিক আছে, মিক্সচার ভাবে তোমার অনেক জিনিস মিক্স করে খেতে দেয়, ঠিক আছে। তো অনেক রকমের ডাল থাকে, ওটার মধ্যে কর্ন থাকে, জোয়ার থাকে, অয়েল কেকস থাকে, মানে ওই যে ভাবো শস্য গাছের থেকে, শস্য থেকে তেলটা বার করে নিলো, তেল বার করার পরে যে বাকলা গুলো থাকে ওইটা, জানো না? তো ওগুলোকে অয়েল কেকস বলে, ঠিক আছে। তারপরে মিনারেলস থাকে অনেক রকমের, মানে ওষুধ টষুধ দিতে লাগে, ওটাও কিসে করে। তো ঠান্ডার সময় কিন্তু ওদেরকে বাইরে যেতে দেয় না। কেন বাইরে যেতে দেয় না? কারণ বাইরে ঠান্ডা থাকে ওদের, ঠিক আছে। ওদেরকে ইনডোরসে রাখে, আর ওরা ঘাস, পাতা খায়, দানা খায়, তারপরে তোমার ড্রাই যেটা টের টের পায় ওগুলো। হ্যাঁ বলো। এটা বলতেছে নাকি ওরা ঠান্ডাটা কেন যেতে হয় না, আগে ওদের পাশে ঠিক লেয়ার অফ হেয়ার আছে। না না, ওটা বাইরে গেলে তো তোমার ওদের হেলথে এফেক্ট করতে পারে না, তার জন্য ওদেরকে বাইরে নেয়, বুঝতে পেরেছো? হ্যাঁ। যতই তোমার মোটা এসে থাকো, ঠান্ডা তো ঠান্ডাই লাগবে না, অবভিয়াসলি। তোমার কি সোয়েটার পরলে কি ঠান্ডা লাগবে না? হ্যাঁ লাগবে। হ্যাঁ, তো ওইটাই ওদেরও গায়ের মধ্যে সেম না, যাতে ওরা শরীর খারাপ না হয়। ওদের ওরা খুব মানে ইসে থাকে না, দে আর ভেরি প্রোন টু ডিজিজ, ঠিক আছে। হ্যাঁ। তো তার জন্য ওদেরকে মানে ভিতরে রাখে। কেন ভিতরে রাখে, না হলে কি হবে, তোমার ঠান্ডার দিনে আরেকটা প্রবলেম কি, তোমার বাইরে ভিতরে রাখার একটা রিজন কি, ঠান্ডার সময় ঘাস টাস কম থাকে, হ্যাঁ না? দেখেছো সব ব্রাউন কালারের হয়ে যায়, ড্রাই হয়ে যায় সব, তখন আর কি পাতা পাতা খাবে, হ্যাঁ না? হ্যাঁ। তো ওদের যেহেতু বাইরে এত গ্রেজিং গ্রাউন্ডটা কমে যায়, তো গ্রেজিং গ্রাউন্ডটা কমার আরেকটা রিজন, ঠিক আছে। তো এই অনেক ফ্যাক্টরস এর জন্য ওদেরকে ঘরে রাখা হয়, মানে ইনডোর্স রাখা হয়, ওকে, ঠিক আছে। হ্যাঁ। এখন শিপটাকে কি করা হয়, শিপটাকে রিয়ার করা হয় অনেক, আমাদের কান্ট্রির অনেক পার্টস এর মধ্যে, দেখলে নিচে টেবিলটার মধ্যে অনেক স্টেটস এর নাম দেওয়া আছে, হ্যাঁ না? নট অনলি ইন দ্য মাউন্টেন বা হিল এরিয়াস, বাট অলসো ইন দ্য প্লেন্স, হ্যাঁ না? প্লেন্স লাইক
হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, হ্যাঁ না? ওগুলো তো প্লেন এরিয়া না, হ্যাঁ, ওইখানেও থাকে। So, ওইখানে যেটা থাকে আলটিমেটলি, কি বলো বলো। আমাদের এটা কি হলো, সায়েন্সের সিলেবাসটা দিয়ে দিয়েছে। এই চ্যাপ্টারটা আছে? না, এই চ্যাপ্টার নাই। তো এখন বলছো তুমি আমাকে? এখনই আমি এখন মেসেজ আসলো। আচ্ছা পাঠাও তাহলে দেখি কি আছে। তাহলে সেটাই, হুম, তাহলে চ্যাপ্টার ওয়াইজই পড়ায় অবভিয়াসলি, সিলেবাস দিয়ে দিয়েছে। খেয়াল করে বলছি। আজকে সব সাবজেক্টে দিয়ে দেয় স্প্লিট আপ সিলেবাস। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালোই হলো। মাত্র এই পড়াটা এসেছে। ভালোই, এই পড়াটা মাত্র ভালোই এসেছে। আছে, একটু নলেজ পেয়েছি। হ্যাঁ ঠিকই আছে, এটা তো পরে এমনিও লাগবে না, তুমি এখন হুম। পড়া পরে পড়া একই কথা। আচ্ছা যেটাই হোক, ধরো আমি এবার তোমাকে আগে এই পার্টটা পড়িয়ে দিই, এই পার্টটা কমপ্লিট করে দিই, ঠিক আছে? হুম, এখন পড়িয়েছি তো, হ্যাঁ, আমাদের কান্ট্রির অনেক পার্টস আমাদের শিপটাকে রিয়ার করা হয়, এটা তো দেখেছো। এখন কি করা হয়, কিছু কিছু ব্রিডস এর থিক থিক কোটিং থাকে, যেটাতে ফ্লাফি উল পাওয়া যায়, ওটাতে ইউজুয়ালি আর খুব লার্জ কোয়ান্টিটিতে পাওয়া যায়, ঠিক আছে? আর কিছু কিছু উল থাকে কি তোমার কম কম মানে একটু রাফ টাইপের উল থাকে, ঠিক আছে? তো সিলেক্টিভ ব্রিডিং করা হয়, সিলেক্টিভ ব্রিডিং এ কি করা হয়, একটা প্যারেন্টকে গুড ব্রিডের দেওয়া হয়, ঠিক আছে? গুড ব্রিডের যে ক্রস ব্রিডিং যখন করে বা সিলেক্টিভলি ব্রিড করে, একটা প্যারেন্ট ভালো ব্রিডের, যেটা মানে ভালো উল আসে সেটা থেকে, ঠিক আছে? তাহলে কি হয়, তোমার যেটা অফস্প্রিং প্রডিউস হবে ওইটা যখন বড় হবে আরো ভালো কোয়ালিটির হিসেবে উল পাবে, হ্যাঁ না? বুঝতে পেরেছো? হ্যাঁ, তো যখন একবার রেয়ার শিপটা বড় হয়ে গেল, বড় হওয়ার পরে কি করে, ওদের হেয়ারটাকে শেভ অফ করে দেওয়া হয়, ওই শেভিং অফটাকে কি বলে, শিয়ারিং বলে, এই যে শিয়ারিং। ওকে, sure, হুম, এই পার্টটা প্রসেসিং ফাইবার টুল, এখানে যখন আবার নেক্সট পড়াবো তখন মানে তখন নেক্সট সিলেবাস, এটা কি পুরো বছরের সিলেবাস দিয়েছেন? হ্যাঁ, পুরা পুরা ইয়ারের ওকে, ভালো হয়েছে। তাহলে কোন কোন ইয়ারে আছে? আছে, 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 হাফিলি। হ্যাঁ পিরিয়ড টেস্টে নাই, পিরিয়ড টেস্টটা আগে করিয়ে দিই, কারণ ওটা তাড়াতাড়ি ইসে করতে পারবে। ফেব্রুয়ারির অ্যানিমাল ফাইবার আসবে। ও অ্যানিমাল ফার্ম মানে এই পার্টটা, যে আমি যেটা পড়ালাম, ঠিকই আছে, পড়াতে তো লাগবেই না। হুম, ঠিক আছে। এবার আসলে তো কি নেক্সট ক্লাসে তো আসবেই। এরকম ম্যাথসেরও দিয়েছেন? না, ম্যাথে এখন পর্যন্ত দেয়নি। তারটা ম্যাথসেরটা আমাদের দিলে কিছু পাঠাবে। করানো। আর ফার্স্ট টু চ্যাপ্টার তো আসবে, গ্যারেন্টি আসবে। তো আমরা তো কোনো সেকেন্ড হুম, চ্যাপ্টার করছি তো, মানে এত প্রবলেম হবে না। ঠিক আছে তাহলে হিটটা স্টার্ট করি, হ্যাঁ না? হ্যাঁ, ওকে। হুম, তোমাদের পিরিয়ড টেস্ট কবে কবে হবে? এটা এটা দেয় না আমাদেরকে, আগে সিলেবাস দিয়ে দেবে, তারপরে বলবে। হাফ ইয়ারলি এমনি উইল এটা বি, হাফ ইয়ারলি উইল বি অ্যারাউন্ড সেপ্টেম্বরের দিকে হবে অবভিয়াসলি। তো এক্সপেক্টেড বাই জুন, জুন জুলাইতে হতে পারে, জানো না? হ্যাঁ, জুন জুলাইতে জুনও এবার লাগে তো জলদি হতে পারে এক্সাম, ঠিক জলদি আছে, দিয়ে দিয়েছে সিলেবাসটা। তাহলে আগেই হবে, ঠিক আছে। তাহলে আমরা এই দুটো তো হয়ে গেছে, হুম, এটার এক্সট্রা কোশ্চেন পাঠিয়ে দেবো আমি। আর হিটটা তাহলে হ্যাঁ, স্টার্ট করি। ওকে, তো চ্যাপ্টার 4 হুম, এতটুকু পড়িয়েছেন, মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। নাহলে পড়িয়ে দেবো, আবার প্রথম থেকে পড়িয়ে দেবো, রিভাইজ করে দেবো চ্যাপ্টারটা। ওকে। হুম, স্যার, হ্যাঁ বলো। তুমি ওটা বলছিলে কি, তুমি খানে কি তুমি এটা সায়েন্স রিলেটেড কোশ্চেন নেবে? হ্যাঁ, এখনো আসেনি, মানে ওই চ্যাপ্টার্স গুলো তো সিম্পল না, ওগুলো যেগুলো পড়িয়েছি হিটার দিতে পারি, হিটার আছে কয়েকটা, হ্যাঁ, হুম, তো হিটার দিতে ঠিক পারি। আছে। মানে আমি ওখানে মানে তোমাদের সায়েন্সের শুধু ফিজিক্স এরটা আছে, তো ফিজিক্স এর গুলো এই যে এটা দিস এ পার্ট অফ ফিজিক্স, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা হুম, দিতে পারি, আগের দুটো কেমিস্ট্রি ছিল, কেমিস্ট্রিটা ডাইরেক্টলি নেই। তো আমি যদি এরকম রিলেটেড টপিক পাই তাহলে আমি দিয়ে দেবো, অ্যাসাইন করে দেবো। ওকে। হুম। ম্যাথ চ্যাটটা পুরো আছে, এতটুকু শিওর থাকবে, ম্যাথ চ্যাটটা পুরো আছে, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি। এখন আমি কিছু কিছু অ্যাসাইনমেন্ট করে নিয়েছি। হ্যাঁ দেখেছি আজকে করেছো, মাল্টিপ্লিকেশন অব্দি করেছো না, ডিভিশনটা বাকি আছে। রিভিশনটা তুমি করালে না, এটা না আমি করলাম না। ডিভিশন কই করায়নি, ডিভিশন করেছি ফ্র্যাকশনস এর।
কেন করায়নি? না করো না তো। হ্যাঁ করায়নি, কে বলে করায়নি? মাল্টিপ্লাই হয়ে যায়, পরেরটা রেসিপ্রোকাল হয়ে যায়, করায়নি নাকি? ও সরি সরি, হ্যাঁ ভুলে ফ্র্যাকশনস হয়ে গেছিলাম। গেছে, ফ্র্যাকশনস ঠিক আছে, আস্তে আস্তে করো, এক সপ্তাহ টাইম দিয়েছি, একদিনে করতে দেনি, আস্তে আস্তে করো। হুম, আর সে ফ্র্যাকশনস অব্দি দিয়েছি না, ডেসিমাল দেইনি তো, ডেসিমাল আমি করাচ্ছি এখন। হুম, ঠিক আছে, ওকে। এই দেখেছো চ্যাপ্টার 3 মেনশন আছে। তো চ্যাপ্টার 3 তে আমরা কি হুম, করেছিলাম স্টার্টিং এর দিকে, যে উলেন ক্লোথস আর মেড আপ অফ অ্যানিমাল ফাইবার, না? তো হুম, কটন ক্লোথস কোথা থেকে আসে? প্ল্যান্ট ফাইবার্স থেকে আসে। কিন্তু আমরা আমাদেরকে গরম কোনটা রাখে? উলেন ক্লোথস, তাই না? তো উলেন ক্লোথস কেন আমাদেরকে গরম, মানে গরম রাখে, আর কেন কটন ক্লোথস ঠান্ডা রাখে? বিকজ কটন ক্লোথস পাতলা হয়, হ্যাঁ না? লাইটার, দে আর লাইটার এন্ড দে হ্যাভ মোর স্পেসেস ইন বিটুইন। ঠিক আছে, উলেন ক্লোথস গুলো একটু ভারী হয়। ঠিক আছে, এটাই রিজন। তো আমরা গরম দিনে কি প্রেফার করি? তো গরম দিনে আমরা কটন ক্লোথস প্রেফার করি, উলেন ক্লোথস তো প্রেফার করি না, না? Yes or no? হুম, yes, হ্যাঁ, তো যেহেতু আমরা এটা প্রেফার করি, এটা প্রেফার করার রিজনটা কি, যে কারণ তোমার লাইট কালার কটন ক্লোথস আর সোয়েট অ্যাবজর্বেন্ট, মানে ওরা কি করতে পারে, সোয়েটটাকে অ্যাবজর্ব করতে পারে, হ্যাঁ না? বুঝতে পেরেছো? যত সোয়েট আমাদের বডি থেকে অ্যাবজর্ব করে নেবে, তারপরে ওটা ইভাপোরেট হয়ে যাবে, তত আমাদের বডিটা ঠান্ডা হবে, তাই না? হ্যাঁ, বুঝতে পেরেছো? তার জন্য উই প্রেফার লাইট কালার। কেন ডার্ক কালার পরলে ডার্ক কালার হিট অ্যাবজর্ব করে, জানো? তো লাইট কালার ক্লোথস কি করে, আমাদের বডির থেকে, মানে বডিতে হিটটা কম অ্যাবজর্ব করে, আর অনেক হিটকে রিফ্লেক্ট করে। সান বাবু রৌদ্রতে বেরোবে, রৌদ্রটাকে অ্যাবজর্ব করবে না, রৌদ্রের হিটটাকে রিফ্লেক্ট করতে পারে। ওকে, সো উলেন ক্লোথস কি করে? উলেন ক্লোথস ঠান্ডার সময় পরে, যখন বাইরে ঠান্ডা থাকে, আমাদের বডিকে ওরা ওয়ার্ম কেমনে রাখে? এয়ারটা ট্র্যাপ করে দেয়, আর ওই এয়ারটা ট্র্যাপ হওয়ার জন্য আমাদের বডির থেকে হিটটা বেরোতে পারে না, হ্যাঁ না? হুম, সো আমরা যদি ঠান্ডার সময় কি হয়, ঠান্ডার সময় কোল্ড থাকে, আমরা ঘরের ভিতরে থাকি ম্যাক্সিমাম সময়, কেন? বাইরে খুব কম হ্যাঁ, ঘুরি, কেন? বাইরে বহুত ঠান্ডা থাকে। বাট সামারের সময় কি ঠান্ডা বাইরে ঘুরি, যত পারি ভেতরে থাকার চেষ্টা করি, জানো না? মানে দুইটা দিকে আমাদের ঘরের মধ্যে কি করে একটা টেম্পারেচারটা ব্যালেন্স থাকে, জানো? বাইরের মধ্যে এক্সট্রিম কন্ডিশনে চলে যায়, ভাবো সামারে, মানে একদম গরম হয়ে যায়, উইন্টারে একদম ঠান্ডা হয়ে যায়। তো আমাদের ঘরের ভেতরে ইটস কোয়াইট নর্মাল, মানে বাইরের থেকে বেটার কন্ডিশন থাকে, হ্যাঁ না? হুম, তো তার জন্য উই প্রেফার টু বি ইনসাইড দ্য হাউস। ঠিক আছে, কিন্তু গরম দিনে দেখবে, গরম দিনে ঘরের মধ্যেও গরম লাগে। হুম, এটা আমরা যে গরম ঠান্ডা এগুলো বলছি, এগুলো এগুলো কে ডিসাইড করে? গরম মানে হট অর কোল্ড? হাউ ডাজ ইট অবজেক্ট বিকাম হট অর কোল্ড? হাউ ডাজ an environment become hot or cold? Due to the change in temperature, হ্যাঁ না? হুম, তো টেম্পারেচারটা কেন চেঞ্জ হয়? টেম্পারেচারটা চেঞ্জ হয় বিকজ অফ হিট। ঠিক আছে, হিট হলো একটা ফর্ম অফ এনার্জি। যেরকম লাইট একটা ফর্ম অফ এনার্জি, সাউন্ড একটা ফর্ম অফ এনার্জি, সেরকম কি হিট ইজ আ ফর্ম অফ এনার্জি। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তো হিটটা কি হয়, হিটটা আলটিমেটলি বডির থেকে, মানে হিটটা বডির থেকে না, সরি, মানে হিটটা ডিসাইড করে, মানে কতটুকু হিট অ্যাবজর্ব হচ্ছে, কতটুকু হিট রিলিজ হচ্ছে। তো দিস থিংস ডিসাইড হাউ মাচ দ্য টেম্পারেচার চেঞ্জ ইন দ্য এনভায়রনমেন্ট বা একটা পার্টিকুলার অবজেক্ট। ওকে, হুম, বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিক আছে, এখন সো উইন্টারে, তো এগুলো তো বললামই তো। একটা জিনিস কতটুকু হট হয়, কতটুকু কোল্ড হয়, ওটা আমরা কেমনে বার করি? ইউজিং থার্মোমিটার বার করতে পারি, বা টেম্পারেচার ইউজ করি, হ্যাঁ, টেম্পারেচার স্কেল with which we can find. ওকে, হুম, বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিক আছে, তো এখন তোমার এখানে যেটা ইচ্ছা আছে, তো হট অর কোল্ড, ঠিক আছে, হট এন্ড কোল্ড। হট এন্ড কোল্ড যেটা আছে, হট এন্ড কোল্ড যেটা আছে, হট এন্ড কোল্ড ডিফারেন্ট অবজেক্টস আমরা ইউজ করি। মানে ফ্রিজের থেকে ভাবো একটা বটল বার করলো, এটা কি থাকে? এটা হট থাকে না কোল্ড থাকে? কি স্যার?
ফ্রিজের থেকে যদি একটা জিনিস বার করে, একটা ওয়াটার বটল বার করলে ওটা কি হট থাকে না কোল্ড থাকে? কোল্ড। কোল্ড থাকে। তারপরে হুম। এই যে এখানে কিছু কিছু দিয়েছে, দেখো এখানে একটা টেবিলটা দেখো, এখানে আইসক্রিমটা কি হবে? কোল্ড হবে, হ্যাঁ না? হ্যাঁ। আইসক্রিমটা কোল্ড হবে। হ্যাঁ। সিমিলারলি স্পুনটা কি হবে? একটা গরম চায়ের কাপের থেকে যে স্পুন বার করি, ওটা ধরলে কিরকম মনে হবে? কোনটাতে ঠিক বসবে, হট। এটাতে না এটাতে? কোনটা বসবে? হট। ফ্রুট জুস যদি নাও, নর্মাল ফ্রুট জুস একটা কিরকম? ফ্রুট জুস আমরা কি খাই? গরম তো খাই না। কোল্ড। কোল্ড না, এক্স্যাক্টলি কুল। কুলনেস একটা প্রোভাইড করে, হ্যাঁ না? হ্যাঁ। ফ্রাইং প্যানের হ্যান্ডেল, হ্যাঁ না? ওয়ার্ম হয়। হ্যাঁ। হট তো হয় না, ওয়ার্ম হয়, হ্যাঁ না? হুম। ওইটাই। তো আমরা আমাদের ডেইলি লাইফে অনেক জিনিস ইউজ করে থাকি, অনেক ডে টু ডে লাইফের মধ্যে অনেক জিনিস ইউজ করে থাকি। সামার হট, সামার কোল্ড, হ্যাঁ না? যেরকম চাটা গরম থাকে, বরফটা ঠান্ডা থাকে, ঠিক আছে? তো হ্যাঁ। ঠান্ডাটা এত এফেক্ট করে না, ঠান্ডা জিনিস ধরলে এত হিসাব দিতে হবে না, বাট তুমি যদি একদম গরম জিনিস হোল্ড করো, দ্যাট ক্যান কজ বার্নস ইন ইউর হ্যান্ড, হ্যাঁ না? হুম। তো ওইটার জন্য রেড কালার বক্সে দেখো দিয়েছে, ডু নট টাচ অবজেক্টস হুইচ আর টু হট। তো যেগুলো জিনিস গরম থাকে ওগুলো মানে হ্যান্ডেল করতে খুব কেয়ারফুল হতে হবে, ওকে? কেন আমাদের স্কিন এত হিট মানে হ্যান্ডেল করতে পারে, ওকে? আর স্কিনের সারফেসটা বার্ন হয়ে যেতে পারে, ওকে? সেলস গুলো ড্যামেজ হয়ে যেতে পারে, ওকে? বুঝতে পেরেছো? হ্যাঁ। সো আমরা দেখেছি যে কিছু কিছু জিনিস কোল্ড থাকে, কিছু কিছু জিনিস হট থাকে, কিছু কিছু জিনিস ভাবো, দুটো জিনিস তুমি নিয়েছো, দুটোর মধ্যে কি হবে? সাম অবজেক্টস আর হটার দেন আদার্স, হ্যাঁ না? সাম আর কোল্ডার দেন আদার্স, ইয়েস অর ইয়েস। ওকে? ফর এক্সাম্পল তুমি ভাবো একটা ফ্রিজের কি বলো, কি বলছো? এটা টেবিল 4.1টা কি, এটা কি এডিট লাগবে? কি 4.1টা কি? টেবিল 4.1 এটা কি এডিট লাগবে তোমাকে? না 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 না, এটা তো বলেই দিলে, আমি জাস্ট খালি হিসেব করছি, লিখে নেবে এমনি বইয়ের মধ্যে, আমাকে পাঠানোর দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ। সো এখানে এখানে তোমার কি দিয়েছে, তো বুঝতে পারছো জিনিসটা? কিছু কিছু জিনিস গরম থাকে, বা দুটোই জিনিস গরম, কিন্তু একটা জিনিস একটার থেকে আরেকটার থেকে বেশি গরম হতে পারে, হ্যাঁ না? হ্যাঁ। বা তুমি ভাবো একটা আইসক্রিম নিলে আর একটা বরফের টুকরা নিলে, আইসক্রিমটা বেশি ঠান্ডা থাকবে না, আইসক্রিমের যেটা উপরের যে ক্রিমটা থাকে ওটা বেশি ঠান্ডা থাকবে না, হাতের মধ্যে বরফের টুকরাটা ওটা বেশি ঠান্ডা থাকবে, কোনটা বেশি ঠান্ডা থাকবে? বরফের টুকরা। হ্যাঁ অবভিয়াসলি বরফের টুকরা, ঠিক আছে? সো এটাই, বুঝতে পেরেছো? তো এই যে আমরা কম্পেয়ার করছি কোল্ডার হটার, হ্যাঁ না? কোনটা হট কোনটা কোল্ড, এটা কেমনে করছি? টাচ দিয়ে করছি, আমাদের সেন্সটা ইউজ করছি, হ্যাঁ না? কিন্তু হ্যাঁ। সবসময় সেন্স দিয়ে বলতে পারি নাকি? সেন্স দিয়ে আমরা কম্পেয়ার করতে পারবো, বাট সেন্স দিয়ে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না কতটুক ঠান্ডা বা কতটুক গরম, হুম। হ্যাঁ না? বলতে পারি? না। আমাদের হাতটা তো আর থার্মোমিটার না, না যে বলে হুম। দেবো। আমরা চেঞ্জ করতে পারি যে হ্যাঁ এটা এটার থেকে গরম বেশি, কিন্তু এক্স্যাক্টলি কত টেম্পারেচার ওটা বলতে পারবো, ওকে? আমরা ওই গেস করতে পারি কিন্তু মেজার করতে পারি না, ওকে? ওকে। বিকজ আওয়ার সেন্স অফ টাচ ইজ নট সো মাচ রিলায়েবল, মানে এত অ্যাকুরেট না। জাস্ট আমরা বলতে পারি যে গরম আছে ঠান্ডা আছে, এটা এটার থেকে বেশি গরম, ওইটা সেন্স করতে পারি, আর অতটুকুই দরকার, ঠিক আছে? হুম। বুঝতে পেরেছো? তো এখন আমরা দেখবো যে কোনটা আমাদের মানে কি কেমনে আমরা অ্যাকুরেটলি মেজার করতে পারি, কোনটা গরম হয় কোনটা বেশি হয়, কিভাবে মেজার করি, কি জিনিসটা ইউজ করি, কোন কোয়ান্টিটিটা ইউজ করি, ওকে? সো আমরা তিনটার যদি টাব নেই, এরকম তিনটা টাব নিলাম, ঠিক আছে? দেখতে পাচ্ছ স্ক্রিনে? হ্যাঁ। তো এই টাব তিনটার মধ্যে কি করলাম, আমরা কন্টেনার এটার মধ্যে ঠান্ডা জল রাখলাম, আর কি করলাম, এটা কি দিয়েছে এখানে, হ্যাঁ, কন্টেনার বিটার মধ্যে put cold হট water in ওয়াটার। container A and hot water in container B, হ্যাঁ। এটার মধ্যে কি আছে, ঠান্ডা জল আছে, বিটার মধ্যে গরম জল আছে, হ্যাঁ না? হুম। আবার দেখো লিখে দিয়েছে, মেক শিওর দ্যাট দ্য ওয়াটার ইজ নট সো হট দ্যাট ইউ বার্ন ইউর হ্যান্ড, ওকে? মানে
বিটার মধ্যে এত গরম তেল আমাদের হাত চুবানোর সাথে হাত পুড়ে গেল বলে এটা হতে পারে, ঠিক আছে, নর্মাল দিতে লাগবে। তো এখন কি করেছে, মিক্স সাম কোল্ড এন্ড হট ওয়াটার ইন কন্টেনার সি, মানে এখান থেকে ভাবো আধা কন্টেনারেটার জল সিতে নিলাম, আধা বিটার জলটা সিতে নিলাম, হ্যাঁ না? এখন ওটা ডিপ করো, সিটার জলটা কি হবে, এটার থেকে কম ঠান্ডা হবে, এর 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 থাকা এর মধ্যে জলটার থেকে, এর মধ্যে যে জলটা আছে ওটার থেকে বেশি মানে কম ঠান্ডা হবে, হ্যাঁ না? হ্যাঁ, আর বি বি গরম থেকে সির গরমটা কম হবে। হ্যাঁ, ইয়েস, বুঝতে পেরেছো? হ্যাঁ, তো এটা আমরা কেমনে বলতে পারি, তো আলটিমেটলি এটা আমরা যদি কম্পেয়ার করি, মানে তুমি দুটো কেমনে কেমনে সেন্স করবে, তুমি তোমার দুটো হাত মানে লেফট হ্যান্ড রাইট হ্যান্ডটাকে তুমি এ আর বি তে চুবিয়ে রাখো, আর সেম টাইমে সি তে দুটোকে একসাথে চুবাও, হ্যাঁ না? ইউ ক্যান নোটিস দ্য ডিফারেন্স, হ্যাঁ না? বুঝতে পেরেছো? বুঝতে পারবে না ডিফারেন্সটা? ইয়েস। তো এখানে তোমার কি বলে, তো এটা বুঝতে পারলে নাম্বার সিটা, মানে সিটার মধ্যে কি হচ্ছে, এখানে ঠান্ডা আর গরমটা মিক্স হয়ে টেম্পারেচারটা ব্যালেন্স হয়েছে, হ্যাঁ না? বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা আমরা সেন্স করতে পারি, we can immediately sense। তো তারপরে দেবে বুঝো says that my left hand tells me that the water in mark C is hot and the right hand tells me the same water is cold, হ্যাঁ না? অবভিয়াসলি কেন আগেরটার থেকে থেকে গেছে না, বুঝতে পেরেছো? এত সময় তুমি 2 মিনিট চুবিয়ে রাখলে দুটো, মানে একদম গরম আর একদম ঠান্ডা মধ্যে চুবিয়ে রাখলে, তারপরে তুমি চেক করো, ইট উইল টেক টাইম, হ্যাঁ না? হাতেরও তো একটা টেম্পারেচার এসে গেছে না, বুঝতে পেরেছো? মানে এটার এ তে রাখা হাতটা ঠান্ডা হয়ে গেছে, বি তে রাখা হাতটা গরম হয়ে গেছে, তো ওটাকেও তোমার ওই জলের টেম্পারেচার আসতে, সি এর যে টেম্পারেচারটা আছে, সি এর জলের টেম্পারেচারটা আসতে টাইম লাগবে, হ্যাঁ না? তার জন্য বলছে যে লেফট হ্যান্ডটা মনে হচ্ছে তোমার ইসেতে আছে, গরম আছে, হট। কেন লেফটটা ইসেতে ছিল, বি তে ছিল, আর এ তে কি ছিল, ঠান্ডা, এ তে রাইট হ্যান্ডটা ছিল, তো রাইট হ্যান্ডটা কোল্ড মনে হচ্ছিল। না না না, সরি সরি, এটা ঠিকই আছে। লেফট হ্যান্ডটা দেখো, লেফট হ্যান্ডটা কিসের মধ্যে চুবানো ছিল, লেফট হ্যান্ডটা চুবানো ছিল এ তে, ঠিক আছে, বুঝতে পেরেছো? তো ঠান্ডা হাতটা কি বলবে, ঠান্ডা হাতটা মনে হবে গরম জিনিসের মধ্যে চুবিয়েছি, হ্যাঁ না? আর রাইট হ্যান্ডটা কিসে ছিল, রাইট হ্যান্ডটা ওর গরম জলের মধ্যে চুবানো ছিল, তখন ওইটা যেহেতু টেম্পারেচারটা কম, সি এর টেম্পারেচারটা, তার জন্য ওর রাইট হ্যান্ডটা মনে হচ্ছে যে ও কোনো ঠান্ডা জলের মধ্যে চুবিয়েছে, হ্যাঁ না? তো আমরা আমরা সবসময় নিজের সেন্সের উপর রিলাই করতে পারি না। মানে দেখো দুটাই তো আমাদের হাত, বাট দুটোই কিন্তু একই জলের, মানে যেটা মানে টেম্পারেচারটা সেম, ওইটাকে আলাদা আলাদা বলছে, হ্যাঁ না? হ্যাঁ না? বুঝতে পেরেছো? সো এটাই রিজন যে দ্যাট ইজ ওয়াই আওয়ার মানে সেন্স অফ টাচ ইজ নট রিলায়েবল এট এভরি টাইম, ওকে? বুঝতে পেরেছো? সো এখানে আমরা কি কেমনে ইউজ করি, তো এই যে আমাদের এই জিনিসটা যেন বলতে পারছি না কোনটা গরম কোনটা ঠান্ডা, তার জন্য উই নিড এ বেটার রিলায়েবল মেকানিজম। এই মেকানিজমটার জন্য উই আর ইউজিং এ কোয়ান্টিটি, we use a quantity which is called temperature, হ্যাঁ না? টেম্পারেচার মেজার করা হয়, টেম্পারেচার ইজ জাস্ট লাইক এ লেন্থ, লেন্থ পড়েছি না আমরা, লেন্থ, তারপরে মাস, এই যে এগুলো কোয়ান্টিটি আছে, টেম্পারেচার ইজ এ সিমিলার কাইন্ড অফ থিং, ওকে? তো এগুলো হলো বেসিক কোয়ান্টিটিস। তো টেম্পারেচার হলো মানে ইজ ইউজ টু মেজার দ্য অ্যামাউন্ট অফ হিট, ঠিক আছে, কতটুকু হিট আছে একটা বডিতে, যদি হিট কম থাকে ওটা ঠান্ডা হবে, যদি হিট বেশি আছে ওটা গরম হবে, হ্যাঁ না? বুঝতে পেরেছো? কোল্ডনেস আর হ্যাঁ বলো। এটা টেম্পারেচারে কি যেভাবে মিটারের এসআই ইউনিট আছে, হ্যাঁ এভাবে আছে নাকি? আছে। তো টেম্পারেচার যেটা আমরা কমনলি ইউজ করি দেখবে সেলসিয়াস ইউজ করি বা ফারেনহাইট ইউজ করি, হ্যাঁ না? হ্যাঁ, মানে কোনো এসআই এসআই হ্যাঁ ইউনিট ওইটাই, আছে? ওইটাই বলছি, দাঁড়াও শুনো, আমি বলার আগে তুমি বলতে থাকো, শুনো, জেনে রাখো এগুলো। আমরা কমনলি কি ইউজ করি,
সেলসিয়াস, তারপরে তোমার ফারেনহাইট, এগুলো তো শুনেছই। হ্যাঁ ইভেন আমাদের থার্মোমিটারেও থাকে। হুম, কিন্তু এই এই দুটো ইউনিট কিন্তু দিস আর নট এসআই ইউনিটস। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ কমন ইউনিটস অবভিয়াসলি, বাট নট এসআই ইউনিট। এসআই ইউনিটটা খুব সাইন্টিফিক একটা ইউনিট, ওটা বলা হয় কেলভিন। শুনেছো কোনো সময়? কেলভিন হ্যাঁ হ্যাঁ, কেলভিন, কেলভিন, KELVIN। তো কেলভিন ইজ অ্যাকচুয়ালি দ্য এসআই ইউনিট অফ টেম্পারেচার। ওকে, আর কেলভিন লেখার সময় আমরা ক্যাম্বেলকে কেমন লিখি? ডিগ্রি কে লিখি না, শুধু কে লিখি। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ কেলভিন মানে টেম্পারেচার। কি এটা ডিগ্রি সেলসিয়াস আর ডিগ্রি ফারেনহাইট তো এইসব তো मतलब অবজেক্টেরকে मतलब ওটা টেম্পারেচার দেখার জন্য। ক্যালভিনটাও ওইটাই, ক্যালভিনটা অ্যাকচুয়ালি সায়েন্টিস্টরা ইউজ করে। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছো? হ্যাঁ সায়েন্টিস্টরা ইউজ করে। ক্যালভিন ইজ এ মোর সায়েন্টিফিক ইউনিট। কমন মানুষের জন্য এত ইউজফুল না। কেন, ওখানে যদি কমনলি তুমি ইউজ করতে চাও না, অ্যান্সার খুব কম কোয়ান্টিতে বেরোবে। ভাবো তোমার পয়েন্টে বেরোবে, পয়েন্ট পাবো তোমার 10, 15 এরকম এরকম যাবে। বা ওয়াটার ওয়াটার বয়েলস এট 10 কেলভিন। তো এরকম এত ঠান্ডা তুমি যদি, তো 10 কেলভিন ইজ ভেরি, মানে অনেক বড় বড় ইউনিট বেরোবে। ঠিক আছে, মানে জিরো তুমি ধরতে পারবে না। 0 কেলভিন মানে খুব ঠান্ডা। 0 কেলভিন কে অ্যাবসলুট জিরো বলা হয়, জানো এটা? 0 কেলভিন কে হ্যাঁ অ্যাবসলুট জিরো বলা হয়, অ্যাবসলুট জিরো টেম্পারেচার। শুনেছো কোনো সময়? না হ্যাঁ, অ্যাবসলুট জিরোতে কি হয়, পুরা মলিকিউলস এর অ্যাটমের ভিতরে যেগুলো ইলেকট্রনস প্রোটনস থাকে ওগুলো ফ্রিজ হয়ে যায়। বুঝতে পেরেছো? মানে এত ঠান্ডা। হুম, মানে 0 কেলভিন মানে 0 কেলভিন ইজ ইকুয়াল টু, 0 কেলভিন ইজ ইকুয়াল টু তোমার কত হয়, তোমার 0 কেলভিন ইজ ইকুয়াল টু তোমার 273.15 ডিগ্রি সেলসিয়াস। মনে থাকবে? হ্যাঁ তো তোমার যদি তুমি কেলভিনে লিখতে যেতে, তোমার নেগেটিভ মানে তোমার 0 কেলভিন, 0 কেলভিন না, দাঁড়াও, কেলভিন আর রিসেটটা কি ছিল, আমি কয়েকদিন আগে সায়েন্সের পড়েছি, মনে থাকে না ইউনিটস গুলো, কনভার্সন। কেলভিন টু সেলসিয়াস, হ্যাঁ এটা, দেখেছো? হ্যাঁ এই সেলসিয়াসের -273 মানে কতটুকু ঠান্ডা, বুঝেছো? मतलब কেলভিনের জিরো যেটা হয় ওটা হ্যাঁ, সেলসিয়াসে তো আমাদের বডি পুরা আইসের ভিতরে। এটাতে আইস না, এটাতে অন্য কিছু হয়ে যাবে। মানে এটাতে কি হয়, তোমার অ্যাটমস থাকে না, অ্যাটমস এর মলিকিউল মানে অ্যাটমস এর ভিতরে ইলেকট্রনস থাকে, প্রোটনস থাকে, ওগুলা ইলেকট্রনস অ্যাকচুয়ালি কিন্তু ওগুলা মুভ করতে থাকে কিন্তু সবসময়। ইভেন ঠান্ডাও যদি বরফের ভেতরে মুভ করছে, কিন্তু এই টেম্পারেচারে যখন -273.15 অ্যাটেন্ড করে ফেলবে, তখন কি হবে জানো? তোমার ওই অ্যাটমের ভিতরে মানে অ্যাটমটা ফ্রিজ হয়ে যায় পুরো। অ্যাটম ইটসেলফ মানে অ্যাটমের ভিতরে পার্টটাও ফ্রিজ হয়ে যায়। বুঝতে পেরেছো? কোনো জিনিস হ্যাঁ মুভ করে না। সো এটাকে কি বলা হয়, এই 0 কেলভিনটাকে বলা হয় তোমার অ্যাবসলুট জিরো। অ্যাবসলুট জিরো যদি তুমি বলো, অ্যাবসলুট জিরো, অ্যাবসলুট জিরো একটা টেম্পারেচার, যে অ্যাবসলুট জিরো ইজ দ্য লোয়েস্ট পসিবল টেম্পারেচার উইদাউট ওয়্যার নাথিং কুড বি কোল্ডার অ্যান্ড হিট এনার্জি রিমেইনস ইন দ্য সাবস্টেন্স। মানে ওটা বেরোতে পারো না, আদারওয়াইজ হিট সবসময় বেরোতে থাকে। ঠিক আছে, এই যে absolute zero is the point at which the fundamental particles of nature have minimal vibrational motion. কারণ এই 0 কেলভিন থেকে অল্পটুকু উপরে থাকলেও তোমার পার্টিকেলস কি করে ভাইব্রেট করতে থাকে। বুঝতে পেরেছো? হ্যাঁ ওকে, তো এটা বুঝতে পেরেছো? জিরো তো কেলভিন বলে। ঠিক আছে, তুমি যদি হ্যাঁ আরো ইসে করতে চাও, ইউনিটস অফ তোমার টেম্পারেচারে যেখানে, ঠিক আছে, ইউনিটস অফ টেম্পারেচার অনেক আছে, তো এই তিনটা মেন। ঠিক আছে, 5 ইউনিটস আছে টোটাল। এই যে সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, রেমোর আর র্যানকাইন। র্যানকাইন আর রেমোরটা একটা ফ্রান্সে ইউজ করে, এটা ফ্রান্সে ইউজ করে, একটা রাশিয়াতে ইউজ করে। তো ওদের একটা ইউনিট আছে, বাট নর্মালি আমরা এই তিনটার উপর ফোকাস করি। বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে বুঝলাম। তো কেলভিনটা কি, কেলভিন ইজ দ্য এসআই ইউনিট। ঠিক আছে, এই যে এটাকে বলা, এটা হলো এনআইএসটি। এনআইএসটি হলো তোমার যারা ইসে করে, মেইনলি এসআই ইউনিটকে ডিসাইড করে কোনটা কিসের এসআই ইউনিট। তো
টেম্পারেচার এসআই ইউনিট কি হয় সবসময়, দ্য কেলভিন ইজ ডিফাইন্ড অ্যাজ টেকিং দ্য ফিক্স মিনিমাম। তো এটা এটা তোমার জানা দরকার না, এটা বোলসম্যান কনস্ট্যান্ট দিয়েছে, এটা তোমার বুঝবে না, বাট এটা কনভার্সন ইউনিট, ঠিক আছে, এভাবে কনভার্ট করতে পারো। ক্লিয়ার? তার জন্য আমরা কেলভিনটা ইউজ করি না। কেলভিনটা কেন ইউজ করি না, মানে খুব বড় ভ্যালু আসবে। ওকে, তো নর্মাল আমরা কি করি সেলসিয়াস, বাট ফারেনহাইট। নর্মালি আমরা ইন্ডিয়াতে সেলসিয়াসটা ইউজ করি, বাইরের কান্ট্রি ইউএস টিউএস আবার ফারেনহাইটটা প্রেফার করি। ওকে, সো টেম্পারেচার কি করে, টেম্পারেচার ইজ এ মেজারমেন্ট measure, it's a quantity which measures the hotness of an object. ওকে, বুঝতে পেরেছো? একটা অবজেক্টের মধ্যে কতটুকু হিট আছে ওইটা কে ডিসাইড করে, টেম্পারেচার ডিসাইড করে। ওকে, বুঝতে পেরেছো? সো টেম্পারেচার ইজ এ মেজার, তো টেম্পারেচারটা মেজার করার জন্য একটা ডিভাইস আছে, ওটাকে থার্মোমিটার বলে। ঠিক আছে, থার্মোমিটার দেখেছো কোনো সময়? ঘরে আছে, সবার ঘরেই থাকে। আমার ঘরে নেই। যেটাই হোক, দেখেছি। হ্যাঁ, থার্মোমিটারটা এরকম থাকে। থার্মোমিটারটা এই যে, এটাকে বলা হয় ক্লিনিক্যাল থার্মোমিটার। ক্লিনিক্যাল থার্মোমিটারে দেখবে বেশি রেঞ্জ থাকে না। হিউম্যান বডি যতটুকু অব্দি হিট, মানে হিউম্যান বডির টেম্পারেচার যতটুকু অব্দি মুভ করতে পারে ততটুকু থাকে, ঠিক আছে। আর এটার মাঝখানে যে ব্ল্যাক কালার লাইনটা আছে, এটা কি আছে, এই সিলভার কালার পোর্শনটার মধ্যে মার্কিউরি স্টোর করা থাকে। কি থাকে? মার্কিউরি ইজ এ মেটাল, লিকুইড মেটাল, অনলি লিকুইড মেটাল। হ্যাঁ, only metal which is at liquid state in the room temperature। হ্যাঁ, তো মার্কিউরি কি হয়, মার্কিউরি কিন্তু বাড়তে পারে, ইট ক্যান এক্সপান্ড আপন হিটিং, ঠিক আছে, হিট অ্যাবজর্ব করে এটা বাড়তে পারে। তো আমরা যখন ওই সিলভার কালারটা বাইরে আমাদের মুখে লাগাই, আমাদের মুখের থেকে হিটটা নিয়ে ওই মার্কিউরিটা রাইজ করে, আর কতটুকু রাইজ করলো ওইটা ইউজ করে আমরা আমাদের বডিতে কত টেম্পারেচার আছে ওটা বার করতে পারি। ওকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? সো প্রেসার করি আমরা থার্মোমিটার ইউজ করে। থার্মোমিটারটা ইউজুয়ালি কখন ইউজ করা হয়, যখন আমাদের ভাবো জ্বর টর এসেছে, বডি গরম হয়ে যাচ্ছে, হ্যাঁ না, বডি খুব গরম হয়ে যাওয়া খারাপ, ইয়েস অর নো? তো যাতে আমাদের বডিটাকে আমরা মানে অ্যাকশনেবল মেজার্স নিতে পারি, মেডিসিন খেতে পারি, বা হচ্ছে তোমার আইস প্যাক লাগাতে পারি, এগুলোতে আমাদের কি হয়, মানে যাতে মাথার মধ্যে ব্রেনের মধ্যে টেম্পারেচারটা না উঠে, তার জন্য কি করা হয়, মানে হিটটা না উঠে তার জন্য, হিটটা কমানোর জন্য we have to measure। তখন আমরা এই ক্লিনিক্যাল থার্মোমিটার ইউজ করি। ক্লিনিক্যাল থার্মোমিটার only has the scale, that much amount of scale which can measure the human body's temperature, মানে হিউম্যান বডিতে ম্যাক্সিমাম মিনিমাম টেম্পারেচার। ওকে, বুঝতে তো এটা ক্লিনিক্যাল থার্মোমিটার এরকম থাকে। তো ক্লিনিক্যাল থার্মোমিটার কি থাকে, ক্লিনিক্যাল থার্মোমিটার কনসিস্ট অফ এ লং টিউব, ইয়েলো কালার একটা টিউব থাকে, টিউবের মধ্যে কি ফ্লো করে, তোমার কি এক্সপান্ড করে ওটার মধ্যে, মার্কিউরি। ওকে, তো এটাকে বলে বাল্ব। এটাকে কি বলে, বাল্ব। এই বাল্বটাতে কি থাকে, বাল্বটার মধ্যে তোমার মার্কিউরি স্টোর করা থাকে। যখন বাল্বটা আমি মুখে লাগাই বা আমাদের বডি লাগাই, আর্মপিটের নিচে রাখি, তখন কি হয়, আমাদের বডির থেকে হিটটা নিয়ে ওটা এক্সপান্ড হয়। ওকে, আর যে জায়গায় গিয়ে আটকাবে তার মানে ওই জায়গাটাতে অতটুক হিটই আছে, অতটুক হিটই অ্যাবজর্ব করতে পারছে, তার মানে ওটা আমাদের বডিতে ওই টেম্পারেচারটা আছে। বুঝতে পেরেছো কেমনে কাজ করে? ঠিক আছে, হ্যাঁ বলো। আমরা যখন মানে ক্লিনিক্যাল থার্মোমিটারটা আমরা টেম্পারেচার মেজার করা যায়, আমরা সির্ফ মাউথ আর আর্মপিট কেন ইউজ করি? মাউথ আর আর্মপিট ইউজ করা হয় বিকজ দেখো, যদি চারোদিক কন্ট্যাক্টে থাকে তাহলে প্রপারলি তাড়াতাড়ি মেজারমেন্টটা করা যায়, হ্যাঁ না? বুঝতে পেরেছো? আমাদের মাউথে কি হয়, চারোদিকে ইসে থাকে, টাচ করা থাকে, হ্যাঁ না, বাল্বটাতে চারোদিকে কন্ট্যাক্টে থাকে না। যদি আমরা এমনি আমাদের হাতের উপর রেখে দিই কি হবে, হাতের উপর রাখলে তোমার আর এরকম জায়গায় রাখতে লাগে যেখান থেকে হিট বেরোতে পারে। বুঝতে পেরেছো? ওটা একটা রিজন আছে, মানে বাল্বটা পুরো কন্ট্যাক্টে থাকতে লাগবে স্কিনের সাথে, প্লাস তোমার হিটটা বেরোতে পারবে, মুখের ভেতরে বেরোতে পারে না, আর্মপিটের ভিতরে বেরোতে পারে না, কেন? বুঝতে পেরেছো? ঠিক আছে, ক্লিয়ার হয়েছে কনফিউশন? হ্যাঁ, তো ক্লিনিক্যাল থার্মোমিটারের রেঞ্জ আছে। ক্লিনিক্যাল থার্মোমিটার কত থেকে কত মেজার করতে পারে,
35 ডিগ্রি সেলসিয়াস টু 42 ডিগ্রি সেলসিয়াস মেজার করতে পারে, কারণ আমাদের হিউম্যান বডি টেম্পারেচার এখান থেকে এত অবধি যেতে পারে, এর থেকে বেশি যেতে পারে। ওকে, হ্যাঁ ক্লিয়ার হয়েছে? তো দুটোই স্কেল থাকে, নিচের স্কেলটা তোমার ফারেনহাইট থাকে, ওই যে বলো না 100-র উপরে জ্বর এসে গেছে, হুম তো 100-র উপরে কি সেলসিয়াস নাকি? সেলসিয়াস তো না অবভিয়াসলি, হুম ওটা কি, ওটা 100 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে? 100-র উপরে জ্বর এসে গেছে, 100-র উপরে 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস হলে মাথার উপরে বাসন রেখে দিলে জল গরম হয়ে যাবে, হ্যাঁ না? হুম ওইটাই তো, হিউম্যান বডি 42-43 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে মানুষের বডি এটা সাস্টেন করতে পারে, পিপল মে ডাই অলসো এট দ্যাট টেম্পারেচার। ওকে, হুম তো ওইটাই মানে আমাদের নর্মাল বডি টেম্পারেচার কত, 36.5, ইয়েস নো? 36.9 হ্যাঁ 36.9, ইয়েস 31.5 না 9 ছিল, হ্যাঁ ওইটাই, 36টা মনে আছে। मैम বলেছিল কি ডেসিমালসে মানে 5 যেটা থাকে ওটা অন্য একটা ডিজিটে চলে যাবে, হ্যাঁ ওটাকে রাউন্ডিং অফ বলে, ওটা obviously। রাউন্ডিং টু নিয়ারেস্ট। হ্যাঁ রাউন্ডিং টু নিয়ারেস্ট ইন্টিজার বলে ওটা। তো 36.9 যে টেম্পারেচারটা আছে, 36.9 এর টেম্পারেচারটা নর্মাল। এখন 37 এর উপরে চলে গেল, তার মানে তোমার বডিতে অ্যাবনর্মাল হিট আছে, তার মানে তোমার বডিতে জ্বর আছে। তার মানে দেখবে 37 এর যে ব্ল্যাক রেড কালার মার্কটা দেখছো না তুমি, এই যেখানে যা জুম করে দেখিয়েছে, হ্যাঁ এই রেড কালার মার্কটা মানে কি, এই রেড কালার মার্কের উপরে যদি চলে যায় ব্ল্যাক কালারের যেটা মার্কুরি বিষয়টা আছে, মার্কুরি লেভেলটা, হুম মার্কুরি লেভেলটা যদি 37 এর ক্রস করে যায়, তার মানে ইউ আর হ্যাভিং ফিভার। বুঝতে পেরেছো? স্লাইট ফিভারে কোথায় থাকে, 37 to 100, মানে 100 এই যে 100 মানে এই 100 ডিগ্রি ফারেনহাইটে যে দাগটা 17 অব্দি থাকে, তার থেকে যদি উপরে ওঠে তার মানে তোমার ভালোই জ্বর আছে, ইউ নিড টু টেক মেডিসিন, জানো না? হুম ওকে, ক্লিয়ার হয়েছে কেমন আমরা মানে হিট মেজার করি, নট উইথ আওয়ার হ্যান্ডস বাট ইউজিং এ স্পেশাল ডিভাইস which we call thermometer, which measures the temperature. Temperature is a quantity which determines the hotness of an object. ওকে, বুঝতে পেরেছো? যতটুকু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ আমরা নর্মালি সেলসিয়াস ইউজ করি, বাট ক্লিনিক্যাল থার্মোমিটারে দুটোই থাকে, ফারেনহাইটও থাকে, সেলসিয়াসও থাকে। এরকম আরেকটা থার্মোমিটার থাকে তোমার, যেটা ঘরের মতো লাগানো থাকে বা কোনো ল্যাবরেটরিতে লাগানো থাকে, ওটা এনভায়রনমেন্টাল টেম্পারেচার মেজার করে। ওখানে কিন্তু মার্কিউরি ইউজ হয় না, ওখানে কি ইউজ হয়, অ্যালকোহল ইউজ হয়, ঠিক আছে? ওইটাকে, হ্যাঁ ওটাতে, ওটাকে অ্যালকোহল থার্মোমিটার বলে। স্যানিটাইজার অ্যালকোহল সব জায়গায় অ্যালকোহল। খুব ইম্পর্টেন্ট কেমিক্যাল, কিন্তু বহুত ইম্পর্টেন্ট। অ্যালকোহল থার্মোমিটার থাকে, ঠিক আছে? অ্যালকোহল থার্মোমিটারটা কি, এই যে এরকম টাইপের, দেখেছো? এটা স্কেনটা কিন্তু আবার বহুত, এটা ইট ক্যান গো ফ্রম আপ টু -50, এই যে রেড কালারটা দেখছি না, মাইনাসে কিন্তু, বাপরে হ্যাঁ তো -50 অব্দি মেজার করতে পারে। আর এখানে বাল্বটা থাকে, এটা অ্যালকোহলটা এখানে থাকে, ওটা রাইস করে। এটা ইউজুয়ালি মেজার করা হয় তোমার এই যে বডিতে যেটা তোমার ইসে থাকে, এই যে এরকম থাকে, দেখেছো রেড কালার, এখানে অ্যালকোহলটা থাকে, এটা বাড়ে, ক্লিয়ার? অনেক সময় এই যে ইথানল ভার্জনটা খুব লো কস্টের হয়, আর খুব মানে মার্কুরিটা দেখো, মার্কুরিটা খুব হ্যাজার্ডাস, জানো না? বুঝতে পেরেছো? তার জন্য অনেক জায়গায় অ্যালকোহল থার্মোমিটার ইউজ করে, মানে ইভেন টু মেজার দ্য হিউম্যান বডি টেম্পারেচার, অ্যালকোহল থার্মোমিটার ইউজ করা, ঠিক আছে? তো ওটার রেঞ্জটা বহুত। কি বলছো? এটা ইনভেন্ট কে করলো অ্যালকোহল থার্মোমিটার? অবভিয়াসলি দরকার পড়েছিল বলে ইনভেন্ট করেছে, হ্যাঁ। দেখো এখানে অনেক অনেক কিছু ইউজ করতে পারে, এখানে তোমার অনেক অ্যালকোহল থার্মোমিটার ইথানল ইউজ করা হয়, টলিউন ইউজ করা হয়, এগুলোতে অ্যাকচুয়াল তোমার ইসে মানে অ্যালকোহল, ঠিক আছে? কোনো কোনো জায়গায় কেরোসিনও ইউজ করা হয়, প্যারাফিন যেটাকে বলে, ঠিক আছে? তো প্যারাফিনটা অ্যাকচুয়ালি ওয়্যাক্স ফর্মে থাকে ঠান্ডা হয়ে গেলে, আর একটা সার্টেন টেম্পারেচার উপর ওটা, তো কেরোসিন থার্মোমিটারও পাওয়া যায়, প্যারাফিন থার্মোমিটার, বুঝতে পেরেছো? মানে এগুলো টাইপের থার্মোমিটারও পসিবল। লজিকটা কি, বাল্বের মধ্যে যে টেম্পারেচারটা ইসে করবে ওটা উপরে রাইজ করবে না, তো যেগুলো জিনিস রাইজ করতে পারে, ঠিক আছে, টেম্পারেচার অ্যাবজর্ব করলে এক্সপান্ড করতে পারে লিকুইড স্টেটে, ওইগুলো কোয়ান্টিটিকে, ওগুলো ম্যাটেরিয়ালকে তুমি ইউজ করতে পারবে ফর বিল্ডিং এ থার্মোমিটার, তাই না? বুঝতে পেরেছো? হ্যাঁ তো ক্লিয়ার হয়েছে এত অবধি? হ্যাঁ কি বলছিলে বলো? আমি ওটা বলতেছিলাম কি অ্যালকোহল থার্মোমিটার ইনভেন্ট কে করলো? অ্যালকোহল থার্মোমিটার কে ইনভেন্ট করলো নেটে পেয়ে যাবে, এত জানার ইচ্ছা করেনি এখন অব্দি, যদি ইনভেন্টর মারো তো পেয়ে যাবে।
এ দেখেছো ওদের নামই আছে কিন্তু ড্যানিয়েল গ্যাব্রিয়েল, হ্যাঁ যার যার নামে ইউনিট ও ওই ইসে করছে ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট, ইয়েস। তো সেলসিয়াস ফারেনহাইট, এই যে রেমুর বলেছিলাম না, ফ্রেঞ্চ 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 ফিজিসিস্ট ছিল, তো ওনার ওইটা নামে, ওর নাম রেখেছে ওটা হ্যাঁ রেমো। ফারেনহাইট, ইয়েস, হ্যাঁ ফারেনহাইট। তো দেখো সায়েন্টিস্টদের এই ইউনিটস গুলোর নাম আলটিমেট, ক্যালভিন ইজ অলসো নেম অফ সায়েন্টিস্ট, তোর সারনেম জানো। হ্যাঁ তারপর আমরা ওই যে নিউটন ইউজ করি ফোর্সের জন্য, নিউটন তো জানোই হ্যাঁ সায়েন্টিস্টের, হ্যাঁ সারনেম। তো সায়েন্টিস্টদের সারনেম আগে ইউজ করা হতো অ্যাজ ইউনিটস, এটা কোয়াইট ইজিয়ার, হ্যাঁ না? নিউটনস থার্ড ল হ্যাঁ অফ মোশন, ফার্স্ট মোশন। হ্যাঁ হ্যাঁ ওটাই, সো ওগুলো ওকে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ তো হবে আজকের জন্য, আজকে তো তোমার আধা ক্লাস তো অন্য চ্যাপ্টার পড়ো, আধা ক্লাস অন্য চ্যাপ্টার পড়ো, হাফ হাফ অন্য চ্যাপ্টার। হাফ হাফ অন্য chapter। যেটাই হোক পড়া তো হয়েছে, ঠিক আছে হবে। তো বুঝলে, আমি অ্যান্সার হ্যাঁ গুলো তোমার সায়েন্সের অ্যান্সারটা চেক করে দেবো, আর ম্যাথসের যেটা আছে আমি পরে আবার পাঠিয়ে দেবো। পরের যেগুলো সাম আছে ওগুলোর মধ্যে এরকম টাইপের ভুল থাকলে কারেকশন করে নেবে, ওকে? ঠিক আছে। লেখার প্যাটার্নটা একটু ঠিক করো। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, বাই, গুড নাইট। আচ্ছা। গুড নাইট।